আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে মূলত আমি আপনাদের সাথে 2 দিনের একটা ব্লগ শেয়ার করছি। আসলে ব্লগগুলো আমি টোটালি সারাদিন করে শেষ করতে পারিনি, তো এই জন্য 2 দিনের ব্লগ আজকে আপনাদের সাথে একসাথে শেয়ার করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর সেই সাথে নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো রমজান মাসে মূলত দুপুরের পর থেকেই দেখা যায় যে ব্লগগুলো শুরু করি, কারণ ওই সময়টা থেকেই কাজগুলো বেশি করা হয়। তো আজকে ইফতারে একটু ভিন্ন রকম জিনিস তৈরি করব। ভিন্ন রকম বলতে ইফতারে গরম গরম বান রুটি বা পাউরুটি যেটাই বলেন, রুটির সাথে সেমাই দিয়ে খেতে আমাদের অনেক ভালো লাগে। তো দেখতে দেখতে প্রায় 14-15টা রোজা চলে যাচ্ছে, তো ভাবলাম যে এখনও একদিনও তৈরি করা হয়নি, তো আজকে করে ফেলি। তো এই জন্যই মূলত এখানে পাউরুটির জন্য ডোটা বানিয়ে নিচ্ছিলাম, আর একসাথে আমি একটু অনেকগুলো পাউরুটি বানাবো, যার কারণে একটু বেশি পরিমাণ দই নিয়েছি। আর পাউরুটির এই রেসিপিটা আসলে ব্লগে দিচ্ছি না, দিলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর পাউরুটির রেসিপিটা এই জন্য আমি আলাদা করে চ্যানেলে আপলোড করে দিয়েছি, হয়তো ব্লগের আগেই আপনারা সেটা দেখতে পাবেন। আর সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। আর হচ্ছে এই ফাঁকে আমি ডোটা রেডি করে রেখে রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর মিষ্টি কুমড়াটা কয়েকদিন আগেই এনেছিল। মিষ্টি কুমড়া খেতে বাসার সবার ভালোই লাগে, যদিও মা আমার শাশুড়ি মিষ্টি কুমড়া তেমন একটা পছন্দ করে না, তো মা থাকলে মিষ্টি কুমড়াটা কম খাওয়া হয়। আর এদিকে হচ্ছে আমি চুলার পাশে একটা পাতিল রেখে দিলাম, আর পাতিলের উপরে আমি যে ডোটা করেছি সেই বাটিটা রেখে দিলাম। এতে করে চুলার সমান সমান থাকবে এবং চুলার পাশ থেকে যে তাপটা আসবে এতে করে ইস্টটা খুব দ্রুত অ্যাক্টিভ হবে। তো আপনারাও চেষ্টা করবেন পাউরুটি বানালে চুলার কাছাকাছি কোনো জায়গায় রাখতে, এতে করে খুব দ্রুত ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়। সাধারণত রুম টেম্পারেচারের তুলনায় একটু বেশি টেম্পারেচারে ইস্টটা অ্যাক্টিভ হয়, আবার অতিরিক্ত টেম্পারেচার থাকলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয় না, ইস্ট মরে যায় বা এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আপনারা এখানে হয়তো ভালো বুঝবেন না, আমি পাউরুটির ভিডিওটা ইন ডিটেলসে দিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটা একটু চেক করেন তাহলে আশা করি আপনারাও খুব সহজেই রেসিপিটা তৈরি করতে পারবেন। তেমন আসলে কষ্টের কিছুই না। আর তার থেকে বড় কথা, একবার যদি পাউরুটি তৈরি করে ঘরে গরম গরম খেয়ে দেখেন, আপনাদের বাহির থেকে আর পাউরুটি খেতে ইচ্ছা করবে না, বা খেলেও আপনাদের মনে হবে যে আমি বাসায় একটু তৈরি করে খাই, এই আর কি। আর এদিকে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি হচ্ছে সেহরির জন্য, আর সন্ধ্যা রাতের জন্য হচ্ছে কাতল মাছ রান্না করব। তো এগুলো আসলে কমন রান্না, এই জন্য আর দেখালাম না। তারপরে পাউরুটির ডোটা কিন্তু এখনও পাশে আছে, আপনারা কিন্তু দেখতেছেন। এই ফাঁকে আমি হচ্ছে সেমাইটা রান্না করে নিব। দুধ সেমাই কম বেশি আমাদের সবারই কিন্তু পছন্দ, আর এটা কিন্তু একদম খুব সহজে হয়ে যায়, মেহমান বসিয়ে রেখেও রান্না করে ফেলা যায়। 10-15 মিনিটের মতো সময় লাগে, এর বেশি সময় লাগে না, সব কিছু যদি হাতের কাছে থাকে। তবে অনেকের কাছেই অনেক সময় শোনা যায় যে সেমাই গলে যায় বা দলা পাকিয়ে যায়, তো দুধ ফেটে যায়, বিভিন্ন রকমের শুনি। তো আপনাদের সাথে আপনারা চাইলে আমি কোনো দিন সেমাইয়ের রেসিপিটা শেয়ার করব। আর এই যে দেখেন, পাশের ডোটা কিন্তু অলরেডি অনেকটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি রান্না শেষ করব, তারপরে হচ্ছে ওটা দিয়ে পাউরুটিগুলো বানানো শুরু করব, এই জন্য এখন ওটা ধরছি না। আর তাছাড়া কিন্তু সকালের নাস্তাও দেখা যায় সেমাইয়ের সাথে নর্মাল যে আমরা রুটি খাই, রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে। তো এই যে আমাদের ডোটা ফুলে একদম 3 গুণ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন ডোটা থেকে এই যে বাতাসটা বের করে নিব, কারণ অনেকটাই বাতাস এটার মধ্যে থাকে। তো বাতাসটা বের করে তারপরে আমি এগুলো দিয়েই পাউরুটি বানানো আর কি শুরু করব, বা বনরুটি যেটাই বলেন। আর আমি কিন্তু সরাসরি একদম চুলায় একটা হাঁড়িতে করে পাউরুটিটা বানাচ্ছি, আলাদা করে কোনো টিনের উপর বা কোনো পাত্রে করে বানাচ্ছি না, বা বেকও করছি না, যাতে সহজে সবাই বানাতে পারেন এরকমভাবেই আমি রেসিপিটা আসলে তৈরি করেছি। আর আমার কাছেও ভালো লাগে, কারণ ঝটপট হয়ে যায়। তো আমি যেই হাঁড়িটায় পাউরুটিগুলো বানাবো সেটা একটু ব্রাশ করে নিচ্ছি, আর এই হাঁড়িটার মধ্যেই এখন বানগুলো সব দিয়ে দিব। আমার মনে আছে আমি প্রথম যেবার পাউরুটির রেসিপিটা ট্রাই করেছিলাম, আমার প্রথমবারে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর তারপর থেকে অনেক প্রশংসাও পেয়েছি এবং চাহিদাও বেড়ে গেছে সবার। তো যাই হোক, এদিকে পাউরুটি বানানো হয়ে গেছে, আর পাউরুটির সাইডটা একটু গাঢ় কালার করেছি, কারণ আমার আর আম্মুর পাউরুটির সাইডের এই আপনাদের ভাইয়ারও ভালো লাগে, একটু শক্ত হয়ে গেলে ঘানটা অন্যরকম আসে, এটা খেতে ভালো লাগে আর কি। তো এই জন্য একটু গাঢ় করে নিয়েছি।
আর তাছাড়া এখন আমি মাঝে মাঝে পাউরুটি বানানোর চেষ্টা করি, কারণ আফিফ খুব পছন্দ করে। বিশেষ করে যেই দিন পাউরুটিটা বানাই ওই দিন খুবই সফট থাকে আর ঘ্রাণটা অন্যরকম থাকে। তো আমার ছেলেটা খুবই লাইক করে খেতে। তো এই তো বিকেলবেলা মোটামুটি এখন আসরের আজান দিয়ে দিবে এরকম সময় হচ্ছে। আফিফ ঘুমিয়েছিল, আর ঘুমালে সে কখনো ওই বালিশে থাকে না, সারা খাটের মধ্যে দৌড়াতে থাকে। যদিও এটা আমার অভ্যাস না, এটা তাদের বাপ চাচার অভ্যাস আর কি, অবশ্য তারাই বলে, আমি বলছি না। তো এই যে ইফতারের জন্য টুকটাক করে সব কিছু রেডি করে নিচ্ছি। তো ফল ছিল, আর ছোলা তো থাকতেই হবে, নাহলে আপনাদের ভাইয়ার ইফতার হবে না। আর যে শ্যামাই রান্না করেছি সেই শ্যামাই, সাথে অবশ্য আনারসও আছে দুধের আর আনারসের জিনিস একসাথে। তো যাই হোক, একসাথে অবশ্য খাওয়া হয় নাই। আর এখানে হচ্ছে গিয়ে শরবত দেখলেন নেয় না, তার জন্য আলাদা করে লেবু দিয়ে শরবতটা একটু সাজিয়ে নিয়েছে। তার আবার একটু সাজিয়ে গুছিয়ে না নিলে ভালো লাগে না। আর আজকে আলুর চপগুলো হচ্ছে নেয় ভাজি করতেছে। ওকে অবশ্য মানে কোনো কিছু শিখিয়ে দিলে ও মাশাল্লাহ মানে কাজের হাত সুন্দর আর কি, একবার দেখিয়ে দিলে সেটা খুব সুন্দর মতো করতে পারে। তো প্রথম রমজানের দেখা গিয়েছে যে 10 দিনের মতো আমিই সব করেছি আর ওকে শিখিয়ে দিয়েছি। এরপর থেকে এখন ওর উপরে অনেকটাই দায়িত্ব ছেড়ে দিই, একা একাই টুকটুক করে আর কি, এবং ভালোও হয়। এই যে দেখেন কি সুন্দর করে হয়েছে। অবশ্য বেসনের গোলাটা যদি ঠিক মতো করে দেই তাহলে ওকে নিয়ে আর চিন্তা করতে হয় না, ওই ভেজে নেয় সবগুলো সুন্দর মতো। আর বেসন দিয়ে অনেকে আপুই বলেন যে আপু এরকম মানে সুন্দর মতো কোড হয় না বা ভালো হয় না, এটার কারণ কি? তো সে আপুদের বলবো বেসনটা আপনারা চেষ্টা করবেন এই যে কোনো কিছু ভাজাভাজি করার 1.5-2 ঘন্টা আগে গুলিয়ে রাখতে। এতে করে বেসনটা খুব ভালো মতো ভেজে এবং নরম হয়ে যায় এবং এর বাইন্ডিংটাও খুব সুন্দর হয়। তো এদিকে পেঁয়াজুও ভেজে নিচ্ছে। আর তারপরও আপনারা ডিটেলস যদি জানতে চান তাহলে আমি প্রথম রোজার ব্লগটায় মেবি আলুর চপে তারপর বেগুনের রেসিপি শেয়ার করছি, সেটা একটু দেখে নিতে পারেন। আর এদিকে আফিফ আয়নার সামনে দুষ্টামি করছে ঘুম থেকে ওঠে। আর নায়নার আলুর চপ পেঁয়াজু এগুলো ভাজা হয়ে গেছে। আর আমি এখন ব্রেডগুলো আলাদা করে নিচ্ছি, সবাইকে একটা একটা করে দিব, সেই সাথে সেমাইও বাটিতে একসাথে বেড়ে নিব। আর এই যে আপনাদের আফিফ বাবাকে দেখতে পাচ্ছেন, সে একটু আগে ঘুম থেকে উঠেছে, তো এই জন্য তাকে একটু গরম গরম ব্রেড খেতে দিলাম। তো আমি বললাম বাবা কেমন হয়েছে, সে হাসি দিয়ে বুঝালো যে কেমন হয়েছে। তো ও মিষ্টি জাতীয় জিনিস একটু লাইক করে, মাঝে মাঝে খায়, বাচ্চারা এমনই, আবার মাঝে মাঝে একদমই খেতে চায় না। তো আজকে একটু পাউরুটি দিয়ে সেমাই দিলাম, পরে একটুখানি সে খেলো। তো বাচ্চা কাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে একদিন খেলে আরেকদিন খেতে চায় না, এটাই হচ্ছে গিয়ে নিয়ম। তো আমি অবশ্যই এগুলো নিয়ে অতটা প্যারা নেই না আর কি। আর এই তো বলতে বলতেই পরের দিনের ব্লগে চলে আসলাম। আসলে ওই দিন আমি ব্লগটা শেষ করিনি, আর কয়েকটা ভিডিও এভাবে আসলে জমে যাচ্ছে একে একে। তো যাই হোক, পরের দিন হচ্ছে গিয়ে আমি জিলাপি বানাচ্ছিলাম। আর জিলাপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিব 1 কাপ ময়দা। আমি অন্যভাবে আজকে আপনাদের সাথে জিলাপির রেসিপি শেয়ার করেছি, ওই দিন শুধুমাত্র ইনস্ট্যান্ট কীভাবে আপনারা জিলাপি বানাতে পারেন শুধুমাত্র বেসন দিয়ে, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা কখনোই বেকিং পাউডারের সমান সমান দিবেন না, কারণ বেকিং সোডা কিন্তু এমনিতেই আমাদের স্বাস্থ্যের জন্য অতটা ভালো না, এটা মুচমুচে করার জন্য ব্যবহার করা হয়। তো একেবারে কম পরিমাণে ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের লবণ, দিয়ে আমি সবগুলো ভালো মতো চেলে নিচ্ছি। আর যারা ইনস্ট্যান্ট ওই বেসন দিয়ে জিলাপিটা তৈরি করতে চান তারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন, আমি ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এবার আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। এবার নর্মাল পানি দিয়ে, মানে নর্মাল ট্যাপের পানি দিয়ে আমি জাস্ট এটাকে গুলিয়ে একটু মোটামুটি আঠালো করে একটা ডো করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, জিলাপির ক্ষেত্রে মূলত এই ডোটা ঠিকমতো করাটাই হচ্ছে অনেক বেশি জরুরি একটা বিষয়। আর ডোটা করার পরে কিছুক্ষণ রেখে দিবেন, এতে করে জিলাপিটা খুব ভালো হয়। তো এভাবে একটু মানে বাড়ি দিয়ে দিয়ে আপনাদের ফেটিয়ে নিতে হবে, এতে করে অনেকটা ফোমি হয়ে যাবে আর আঠালো হয়ে যাবে। আর এই ফাঁকে আমি চিনি শিরাটা করে নিচ্ছি। তো আমি এখানে 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি হচ্ছে 1 কাপ পানি। তো আপনারা এই পরিমাণটা ঠিক রেখে যদি শিরা তৈরি করেন তাহলে আশা করি যে শিরাটা মানে আমি যেভাবে করেছি এরকমই হবে। তো এখানে কিন্তু আমি আলাদা করে কোনো লেবু বা দুধ কিছুই দিব না, যে চিনির থেকে ময়লা বের হবে তাই এখানে দুধ দিতে হবে বা লেবু দিতে হবে, না হলে চিনি জমে যাবে, এরকম কিছুই না। আপনার চিনির শিরাটা যদি পারফেক্টলি আপনি বানাতে পারেন তাহলে আপনার চিনির শিরা জমবে না, যতক্ষণ আপনি জিলাপি মানে শিরার মধ্যে দিবেন বা দিতে চাইবেন কিছুই হবে না, একদম ক্রিস্টাল ক্লিয়ারই থাকবে।
আর সত্যি বলতে আপনি কোনো রেস্টুরেন্টে যেখানে জিলাপি বানায় তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন, তারা কখনোই তাদের মুখে শুনবেন না যে তারা লেবু, দুধ বা হাবিজাবি এইসব জিনিস তারা শিরার মধ্যে দেয়। আর আসলে জিলাপির ভিতরেও কিন্তু আমরা এই যে বেকিং সোডা, বেকিং পাউডার এই দুইটা জিনিস দেওয়ার একটা কারণ হচ্ছে জিলাপিটাকে মুচমুচে করা। কিন্তু জিলাপিটাকে মচমচে করার জন্য কিন্তু মানে একটা উপাদান দিতেই হয়, সেটা হচ্ছে হাই ডোজ, যেটা হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেল সব জায়গায় দিয়ে থাকে। তো ওটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, আর ওটা যেহেতু আমরা ব্যবহার করি না, তার বিকল্প হিসেবেই কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডাটা ব্যবহার করি। কি করলে? মানে এভাবে হেঁটে হেঁটে করলে শক্তি পাওয়া যায়। দৌড়া দৌড়া করো। হাত কেটে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কি হয়েছে? এটাতে ধরতে দূরে দূরে লেগে গেছে। একটু নিচের দিকে ধরে নাও। নিচের দিকে তুললে তো শক্তি পাওয়া যায় না। এই তো অনেকটা হয়ে গেছে। এই বাবুর সিরকা মেনশে করে। কেন? আই ডোন্ট লাইক ইট। হয়ে গেছে মনে হয়। আমি জিলাপির ব্যাটারটা রেখে দিয়েছিলাম, সে বলল যে দাও আমি ভালো করে ফেটিয়ে দিই, আর দেখলেন তার অবস্থা, সেটা একটু সরাসরি রেখেছি। আর এদিকে আমি একটা মানে নর্মাল হচ্ছে লিকুইড যে দুধের প্যাকেট থাকে, সেই প্যাকেটের মধ্যে এখন জিলাপির এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আর যতই বলেন যে দোকানের মতো একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট জিলাপি এই সেই, আসলে সেটা হবে না। কারণ হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে হাই ডোজ যে বিষয়টা সেটা কিন্তু দেই না, তো যার কারণে আমাদেরটা দোকানের মতো হবে না, তবে দোকানের থেকে অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে, এদিকে ভরসা রাখতে পারেন, এবং মচমচেও হবে আপনি যদি সেম প্রসেসটা ফলো করে তৈরি করতে পারেন। তো আমি জিলাপি বানানোর জন্য চুলায় তেল দিয়ে দিলাম, আর এই ফাঁকে হচ্ছে এখানে প্যাকেটের মুখটাও একটু কেটে নিচ্ছি, যেরকম সাইজের আমি আসলে জিলাপি তৈরি করতে চাচ্ছি ওরকম করেই কেটে নিলাম। অবশ্যই এর মধ্যে আসরের আজান দিয়ে দিয়েছে, তাই সব কিছু রেখে আবার নামাজ পড়তে চলে গেলাম যে ওটা শেষ করি, তারপরে এসে বানাবো। আর এর মধ্যে জিলাপির ব্যাটারটা একটু ভালো মতো মানে কিছুক্ষণ রেস্টে থাকবে, তো পরবর্তীতে আমার বানাতেও সুবিধা হবে। তো জিলাপি বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা জিলাপিটা একটু বেশিক্ষণ রেস্টে রাখার ট্রাই করবেন গোলাটা গোলানোর পরে, তাহলে এমনিতেই ভালোভাবে আপনারা বানাতে পারবেন। তো ওদিকে আপনাদের ভাইয়া বাইরে থেকে এসে নামাজ পড়ে তারপরে হচ্ছে একটু কোরআন শরীফ পড়ছিল। আর এদিকে আজকে হচ্ছে নুডলস রান্না করব চিকেন দিয়ে। তো দেখা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে মাঝে মধ্যে একটু ভিন্নভাবে রান্নাবান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। তো এখানে আমি 2 ধরনের ক্যাপসিকাম, তারপরে চিকেন, ডিম সব কিছু দিয়েই আজকে নুডলসটা রান্না করেছি। আর খুবই মজা হয়েছিল, এক কথায় বলতে গেলে সবাই পছন্দ করেছে। আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব হয়তো নেক্সট কোনো ভিডিওতে। আর এই ফাঁকে হচ্ছে আজকেও বেগুনি, আলু চপ এগুলো নেয়না ভেজে নিচ্ছে। তো বেগুনিটা কত সুন্দর হয়েছে দেখেছেন। আসলে সব কিছু যদি ঠিকঠাক মতো গোলানো হয় তাহলে ছোট বাচ্চাও খুব সুন্দর রান্না করতে পারবে, সব কিছু যদি ঠিকঠাক মতো হয় আর কি। তো ও বেগুনি আলু চপ ভেজে নিয়েছে, আর এখানে হচ্ছে পেঁয়াজও ভেজে নিচ্ছে। আর এই ফাঁকে আমি জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি। ইফতারের আগেই ভাবলাম বানিয়ে নিই, গরম গরম খাবো, কারণ যেহেতু বানাতে এসেছিলাম ওই সময় বানানো হয়নি, আবার নুডলস টুডলস বানাতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। তো ভাবলাম জিলাপি তো আসলে দ্রুতই হয়ে যায়, গোলাটা গোলাতেই যতক্ষণ। তো এদিকে আমি জিলাপিটা একটু গাঢ় করেই ভেজে নিয়েছি, আর আমার কাছে একটু চিকন টাইপের জিলাপি খেতেই বেশি ভালো লাগে। আপু বলতেছিল আরও মোটা করে বানাও, তো মোটা হলে কি ভিতরে শিরাটা অনেক বেশি ঢোকে, কিন্তু আমার কাছে মোটা জিলাপি বা শাহি জিলাপি যেটা বলেন ওটা ভালো লাগে না খেতে। তো যাই হোক আমি একটু চিকন করে বানাচ্ছিলাম, কারণ আম্মু তারপর বাসার সবাই চিকনটা পছন্দ করে। অবশ্য আব্বুর জন্য পরে লাস্টে আমি কয়েকটা মোটা করেও বানিয়ে দিয়েছি, বেচারা খাবে, তো সবার দিকেই ধ্যান রাখতে হয়। তো আজকে জিলাপিগুলো বানাতে বেশি সময় লাগেনি, কারণ যেহেতু পরপর রোজার মধ্যে 3-4 দিন অলরেডি জিলাপি বানানো হয়ে গেছে, তো এই জন্য আজকে আর তত একটা ঝামেলা হয়নি। তো আমার মনে হয় আমরাও যদি রেগুলার জিলাপি বানাই আমাদেরটাও মানে দ্রুত হবে এবং অনেকটাই ভালো মোটামুটি শেপ দেওয়া যাবে, অক্টোপাস হবে না আর কি। তো জিলাপিগুলো ভেজেই সাথে সাথে ওই গরম থাকা অবস্থায় হালকা গরম শিরার মধ্যে জিলাপিটা দিয়ে দিবেন। যদি শিরাটা দেখেন একটু ঠান্ডা হয়ে গিয়েছে তাহলে চুলাটা অন করে হালকা একটু গরম করে নেবেন, যে শিরার মধ্যে হাত ডুবানো যায় এরকম গরম। অনেকেই বলেন যে আপু জিলাপি ভাজার পরে তখন শক্ত থাকে, পরে নরম হয়ে যায়। তো এটা আসলে আপনার যদি মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে না ভাজেন সেই ক্ষেত্রে জিলাপিটা নরম হয়ে যেতে পারে। তারপরে শিরা যদি বেশি গরম শিরায় দেন সেই ক্ষেত্রেও নরম হতে পারে। আবার একেবারে ঠান্ডা শিরার মধ্যে দিলে আপনার জিলাপির মধ্যে শিরা ঢুকবে না। তো জিলাপি বানানো যত সহজ, কিছু কিছু জিনিসের জন্যই একটু মানে উল্টাপাল্টা হয়ে যায় আর কি। তো
তো এদিকে জিলাপিগুলো ভাজবেন আর সাথে সাথেই চেষ্টা করবেন এটা শিরার মধ্যে দিয়ে দিতে। আর শিরার মধ্যে দিয়ে 10-15 সেকেন্ড এপিটোপিট করে নিলেই কিন্তু হয়ে যায়। অনেকেই আছেন একসাথে জিলাপিগুলো সব ভেজে নেন তারপরে শিরায় দেন, তাহলে কিন্তু জিলাপির মধ্যে রস কখনোই ঢুকবে না। এটা একদম গরম থাকা অবস্থায় দিতে হবে এবং তেল ঝরানোরও সময় দিবেন না, কারণ বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথেই জিলাপির পাশে যে ছোট ছোট একদম, আমরা তো এটা চোখে দেখি না কিন্তু এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, তো যার কারণে শিরাটা ঢোকে না। এটা আমার কথা না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মামার কথা যে জিলাপি বানায়। তো যাই হোক, এইভাবে জিলাপিগুলো বানিয়ে নিয়েছি সব। তো গত 2 দিনের ভিডিও আপনাদের সাথে একসাথে শেয়ার করছি, কারণ আসলে ভিডিওগুলো শুরু করি তারপরে কেন যেন সব একসাথে হয় না আর কি। আর এদিকে আমি একটা ভুল বলে ফেলেছি, সেটা হচ্ছে বেগুনি আর পেঁয়াজু হচ্ছে ভেজেছে, আমি মানে ভিডিওতে মনে হয় আলুর চপও বলে ফেলেছি। যাই হোক, আর এই যে নুডলসটা রান্না করে নিয়েছি, অনেকটা হচ্ছে গিয়ে চিকেন চাউমিনের মতো কিছুটা বলতে পারেন। তো তারপরে এদিকে আফিফ বাবাই বসে পড়েছে, ইফতারের আগে আগেই তাকে খেজুর খাইয়ে দেওয়া হচ্ছে। তো সে এইভাবে বসে, মাঝে মধ্যে টিভি ছেড়ে দিলে একটু বসে সে অ্যাডভার্টাইজ দেখে। সে অবশ্য কার্টুন দেখতে পছন্দ করে না, সে নর্মাল যে কোনো ধরনের অ্যাডভার্টাইজ বা অন্য কোনো কিছু যদি দেখে, নাটক টাটক, সেগুলো দেখতে পছন্দ করে বড় মানুষের মতো। তো এই তো বসেছে, আর দেখেন মাশাল্লাহ সে টুপিও পরতেছে, মানে সে দেখে সবাইকে টুপি পরে বসতে। তো টুপি পরে সে নিজে নিজেই হাততালি দিচ্ছে, যখন কোনো কাজ পারে সে বোঝে যে সে কিছু একটা মানে পেরেছে। আর আমরাও তাকে যেহেতু অ্যাপ্রিসিয়েট করি, সাহস দেই, তো সে নিজে নিজেই আবার মানে খুশি হয়, হাততালি দেয়। তো যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি ইফতার। আর 2 দিনের ভিডিও আপনাদের সাথে একসাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।